বছর আগে যে প্রেমটা হয়েছিল আমার সেটার কথা বলি। ওরে মারে কি ঢেলা রে! বিয়ে করতে চাইছিলাম না, হঠাৎ করে বললাম, বিয়েটা হয়ে গেল। আমার বাসায় থেকে গান ধরতাম, ও পিয়া তুমি কোথায়, আর ওই মেয়েটা দৌড়ে আসে এইভাবে। যদি ভালো নাই বাসতে পারো তাহলে কেন একটা ছেলের জীবন নষ্ট করো, কেনই বা স্বপ্ন দেখাও? ভালোবাসে তো গানের মধ্যে তো ভালোবাসবেই। আমি তখনও বুঝিনি ভালোবাসা, তখন আমি বুঝি না আসলে কি। প্রেমের জ্বালা বড় জ্বালা, যে কই রাছে সে জানে, প্রেম কইল না প্রেমের মর্ম না পেলে। দর্শক মন্ডলী, এই প্রেমের তাজমহল গড়ে ধুয়ে কিন্তু চলে আসলো আমাদের শোভামণি। এবার কিন্তু প্রেমের তাজমহল ভাঙতে যাচ্ছে আমাদের দৃশ্য ছাড়া আলামিন মিস্ত্রি। ছোটকাল থেকে বাবা মার কাছে থাকিনি, 2.5 মাস বয়স থেকে আমি বিচ্ছিন্ন আমার জীবন। তো তখন থেকেই আমার জীবনটা শেখা খাওয়া, তখন থেকেই আমার জীবনটা একটা ছোটখাটো ধরনের শেখা। 2.5 মাস বয়সের থেকে আমি দাদির কাছে মানুষ হয়েছি। তো যখন একটু বেড়ে উঠলাম তখন ওইখানে দাদির বাসার ওইখানেই, মানে ওইখান থেকে প্রায় 1 কিলো দূরে, গ্রামের বাসা 1 কিলো দূরে একটা স্কুল ছিল, সেখানে ভর্তি হলাম ক্লাস 1-এ। এবং আমাদের ওই এলাকার মধ্যে 5টা মেয়ে ছিল এবং আমি একটা ছেলে ছিলাম আমাদের এক ব্যাচে। আমরা সবাই যেতাম হাফ প্যান্ট পরে, সুন্দর করে ইংলিশ প্যান্ট, তখনকার সময়ে নীল কালারের ইংলিশ প্যান্ট পরে যেতাম। তারা কেমন যেন আমার এখন মনে পড়ে যে তারা আমাকে সব সময় ভালো চাইতো, আমাকে সঙ্গে করে নিয়ে যেত, আবার নিয়ে আসতো এইভাবে। ক্লাস 3-তে উঠলাম তখন একটা মেয়ে প্রতিদিন, তার বাসায় একটা ক্যাসেট ছিল, ক্যাসেট। আচ্ছা, ক্যাসেটের ফিতায় সুন্দর সুন্দর গান বাজতো। আচ্ছা, আমি তখন মানে একসাথেই গেছি, আমার জন্য অপেক্ষা করতো, আমরা একসাথে যেতাম, একসাথে আসতাম। তো এই ক্যাসেটের ফিতা আমাকে দিত, আর টেপ রেকর্ডার ক্যাসেট আমার দাদা একটা কিনে দেয়। ওই ক্যাসেটের আমার খালি বলতে এই গানগুলো তুমি শুনবে, অনেক সুন্দর সুন্দর গান বাজতো। ওই ক্যাসেটের ফিতা আমি শুনতাম। আমাকে পরের দিন আমাকে বলতো কি কি গান শুনলে, বললাম তো খুবই সুন্দর লেগেছে এটা। কি ভালোবাসার কথা কিছু বলেনি? ভালোবাসে তো গানের মধ্যে তো ভালোবাসবেই। আমি তখনও বুঝিনি ভালোবাসা, তখন আমি বুঝি না আসলে কি এটা কি ভালোবাসা না কি জানি না। হঠাৎ করে ক্লাস 3 থেকে আমি আবার আমার বাবা মার কাছে চলে আসলাম। চলে আসার পরে আমি আবার ক্লাস 1-এ ভর্তি হলাম ব্র্যাক স্কুলে। 18টা মেয়ে 12টা ছেলে, 30 জন পড়াশোনা করি। এখন ভর্তি যেদিন হয়েছি সেদিন থেকে কেমন যেন দেখি ম্যাম আমাকে একটু অন্য চোখে দেখে, কেননা আমি ক্লাস 3 থেকে আসছি আর ওরা সবাই ক্লাস বড় 1-এ, আর আমি 3 থেকে এসে 1-এ ভর্তি হয়েছি। তখন থেকে আমাকে ক্যাপ্টেন করা হয় এবং আমাদের স্কুলের সব মেয়েরা কেমন যেন আমার পাশে বসতে চাইতো। আর এই ব্র্যাক স্কুলে একটা নিয়ম ছিল, ডান পাশে 2টা মেয়ে বসবে, বাম পাশে 2টা মেয়ে বসবে, তারপর একটা ছেলে বসবে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমার কাছে সর্বোচ্চ ভালো ভালো মেয়েগুলো আমার কাছে বসতে চাইতো, ওরা মারামারি লাগতো। আমি নাম বলবো না। কি বুঝাচ্ছেন, মানে লেখাপড়ায় ভালো নাকি চেহারায় ভালো? আগুন লেখাপড়ার মোটামুটি ভালোই ছিল এবং চেহারা মাশাআল্লাহ, মানে মাথা নষ্ট চেহারা, কি বলবো। যাই হোক, 15 ছিল নাকি? এখন ওইখান থেকে ধরো 5 পর্যন্ত আবার উঠলাম। 5 পর্যন্ত উঠলাম। 5-এ পিএইচসি দেওয়াকালীন একটা যুদ্ধ লাগলো মেয়েদের মধ্যে। যুদ্ধ লাগলো। কি যুদ্ধ লাগলো সেটা হচ্ছে যে তারা পিএইচসিতে যাবে, আমার সাথে যাবে, আমার গাড়িতে, মানে আমি যে গাড়িতে যাই সেই গাড়িতে যাবে, এরকম তাদের মধ্যে একটা সংঘর্ষ লাগলো। আমি বললাম কেন তোমরা এরকমটা করো কেন? 3 জন প্রকাশ করে ফেললো তোকে আমার ভালো লাগে, তুই কি বুঝিস না? এর মধ্যে একটা বিয়ে প্রত্যেক শুক্রবার শনিবার ছবি হতো। প্রথমে হচ্ছে বৃহস্পতিবার বিটিভিতে, বৃহস্পতিবার শুক্রবার প্রথমে ছবি হতো শরীফুল ভাই। সেকেন্ড বার হচ্ছে বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবার শনিবার ছবি হতো। রাজ্জাক সাবানার ছবি হলেই মেয়েটা এসে বলতো দেখো সুন্দর একটি রোমান্টিক ছবি হচ্ছে। আর একটা জিনিস বলতেই হয় যে আমি না, আমাকে বলছেন না? আপনাকে একটা গিফট দিলাম। ওরে মারে কি ঢেলা রে! মিলো কত শ্যাম্পু করে না।
যখন আমি ব্রাকে থাকতে ক্লাস 3-তে থাকি তখন থেকে আমি গানের জগতে, তো আমি সুন্দর গান গাইতাম জন্য সবাই আমাকে অন্য চোখে দেখতো এবং হচ্ছে ব্রাকের হচ্ছে নাটকগুলো করতাম তখন আমি। তো সেক্ষেত্রে সবাই একটু অন্যদিক ভাবে মানে আমাকে বেশি ভালোবাসতো, ম্যাম সহ ভালোবাসতো। তো আমি একটা লজ্জার কথা বলবো, এটা তখন আমি মুসলমানেও নেই নাই, আমার বাসায় থেকে গান ধরতাম, ও পিয়া তুমি কোথায়, আর ওই মেয়েটা দৌড়ে আসে এইভাবে, এই ঠিক এইভাবে আমার গায়ে গামছা থাকতো, আমি খালি গায়ে ছোট মানুষ, গামছা গায়ে পেঁচা যাচ্ছে, ওই মেয়েটা এসে কালকে ছবিটা দেখছিলা এরকম, ও এরকম করে ধরতো আর আমি থাকতাম আবার করি, তুমি আবার করে ধরো কিসের জন্য, মানুষ দেখলে কি কবিনি, তুমি দেখো না রাস্তাক সাবানা কি করে জড়িয়ে ধরা, কেন আমি তোর মার কাছে পায়ে দেবো, ওর মার কাছে যাই পায়ে দিছি, ওর মার ধরে বসাইছে। পাশের বাড়ির একটা মেয়ে বলছে কি, ওই ছোট ভাই বলে দিছে, আমি নাম বলবো না, ওর ছোট ভাই বলে দিছে ওই তো আলামিন যাচ্ছে, আলামিন তো দুলি ভাই, আমি বুঝতাম না কেন দুলি ভাই মানে কি, এই কথা এসে আমার মার কাছে বলে দিছি। আমার মা আবার কি করে ওর মার কাছে যা কইছে, বসাইছে ধরে এবার করে যুদ্ধ লাগা দিছি ভাই, আমি বুঝি না প্রেম কি জিনিস। ক্লাস 7-এ উঠলাম, 6-এ গেলাম, ওইখানে তার সাথে ভর্তি পরীক্ষা দিয়ে ক্লাস 2 হলো। আর আমার এটা সারা জীবন আমি বলবো, স্যারের ভাস্তি জীবনে কোনো কিছু পারে না, সে বলি এখন আমি কিছুই করলাম না, মানে নিলাম না। ওইখান থেকে যাওয়ার পরে রেজাল্ট ভালো হচ্ছে, কোচিং এর মধ্যে একটা মেয়ে আমাকে খুব পছন্দ করে, কিন্তু সেই মেয়েটা পড়াশোনাতে খুব ভালো ছিল, সে ক্লাস টেস্ট পরীক্ষায় কেমন যেন 100-র মধ্যে 97 পেত, আর আমি পাইতাম 96, রাগ হয়ে গেল। আচ্ছা, ঠিক সে 97 পাই, আমি পাই 96, কাহিনী কি? স্যারের সাথে বলি স্যার আমি বেশি পাবো, স্যার বলে না আসলেও ভালো লেগেছে। আচ্ছা তারপরে ওর সাথে একটা বন্ধুত্ব স্বরূপ কথা বললাম, আচ্ছা সে আমাকে ফোন দিত, সেটা কিন্তু রিলেশন ছিল না, বন্ধুত্ব ফোন দিত, আলামিন পড়তে বসছো, কালকে তো হচ্ছে এক্সাম, আমি কিসের পড়া না পাস করি, সারা রাত ভরে যদি মনে করে যে পড়ি, সকালবেলা যা পরীক্ষা দেবো কি, তাই ও ঘুমাইছি পড়া আমি পড়েছি, পরে যা আসেন আমি পাস করলাম। আচ্ছা সে একটু কম নাম্বার পাইলো, পাওয়ার পরে ক্লাস 8-এ উঠলাম, শরীফা এইগুলোর নাম করা যায়, শরীফা, খাদিজা, জান্নাত আর হচ্ছে সুমাইয়া, 4জন একই কোচিং এ পড়তো। এই 4জন খালি ব্ল্যাকবোর্ডে লিখতো তো আলামিন প্লাস অমুক, আলামিন প্লাস তমুক, ইরাই মারামারি করতো। আমি পরে তুমি আসো তারপরে আসো, এই এরকম এই ব্ল্যাকবোর্ডে লিখতো, ব্ল্যাকবোর্ডে লেখার পরে আমি সকালবেলা যাই এসে দেখে মাথায় আগুন ধরে রাখতো, এইটা কি ডালে আছে, সিনিয়র আপু আইসে বলতো আলামিন তোমার নামে এটা লিখছে, মানে আমি তখন খেয়াল করছি কি সিনিয়র আপুই আমাকে বেশি ভালোবাসে, আরে সে আমার ভাষা যুদ্ধ করতো। আচ্ছা আলামিন এটা ছোট একটা ছল, তুমি তাদেরকে কি করে ডিস্টার্ব করো, তাদেরকেও রিজেক্ট করছি। ক্লাস 9 থেকে কত মেয়ে, আমি শর্টেই মারি, ক্লাস 9 থেকে কত মেয়েকে যে থাপড়াইছি তাদের কাছে ক্ষমা চাই, আমি জানি তোমরা এখনো আমাকে পছন্দ করো বা ভালোবাসো, আমি সর্বোচ্চ বড় ভুল করেছি। আমি যখন আমার কন্টেন্ট থেকে বের হয়েছি, হিন্দু মেয়ে ছিল, তারা জাস্ট খালি কয়েছে যে জাস্ট খালি বলছে যে আলামিন আমার সাথে 2 মিনিট কথা আছে, ঠাস করে সরবাইতে চলে আসতাম, মানে কেমন যেন আমার বুঝি নাই। আচ্ছা তারপরে ভাব বলতে কি রেজাল্ট ভালো হচ্ছে, সরকার টাকা দিচ্ছে, পকেটে টেকাও আছে, সব মিলে একটু আনন্দের মধ্যে ছিলাম। আমি এই জন্য বুঝি নাই, আমি ভাবছি যে পড়াশোনায় মানুষের জীবনে সবকিছু। এসএসসি দিলাম রাজশাহীতে, হচ্ছে আমি অ্যাডমিশন দিলাম হচ্ছে তোমার কোচিং এ, ওইখান থেকে কোচিং 2 বছর কোর্স করে আমি ক্যাডেটে ভর্তি হলাম। সেখানে গিয়েও আমার সিনিয়র ক্লাস, আচ্ছা জুনিয়র কখনো লাইফে কারো সেইভাবে পাইনি, কিন্তু সিনিয়রদের পাইছি, খুব ভালোবেসেছে আমাকে। তারা বলেছে আলামিন তুমি একটা গান গাও, আমার সামনে বসে থাকো, খুব ভালোবাসা পেয়েছি। কিন্তু যে সময়টাতে আমি ভালোবাসা বুঝি, যে সময়টাতে মানে তাকে আমি পাইনি। আসলে আমি এখানে একটা কথা বলতে চাই, তোমাকে তো আমি মন থেকেই চেয়েছিলাম, কিন্তু তুমি কেন এরকমটা করলে? আর তাছাড়া জীবনে তো অনেকেই অফার পেয়েছি, কিন্তু আমি তো বুঝতে পারিনি যে প্রেম কোনটা, ভালোবাসা কোনটা। কিন্তু তোমার প্রতি কেমন মাত্র তোমার ভালোবাসাটা জেগে উঠেছিল। তুমি আমাকে ভালোবেসে নাম দিয়েছিলে ভোলার বাবা। হ্যাঁ, আমাদের বাচ্চার নাম মানে বাবুর নাম হবে ভোলা। আচ্ছা, আমি তাকে ভোলার আম্মু বলে ডাকতাম, সে আমাকে ভোলার বাবা বলে ডাকতো। আরে কোনো একটা কারণে, তার ফ্যামিলির কারণে তাকে আমি পাইনি। তো আমি জানি তুমি এখনো বিয়ে শাদী করোনি, আমার মনে হয় তুমি করোনি, কিন্তু তোমার সাথে আমার কন্টাক্ট নেই।
আমি চাই তুমি যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। কিন্তু আমিও একটা কথা বলতে চাই, প্রত্যেকটা মুহূর্তে আমি এখন একটা জিনিসই ফিল করি যে জীবনে ভালোবাসা বলে আমার লাইফে কোনো কিছু আসবে না। আমি ভালোবাসা বলতে এখন আর কিছু বুঝি না। আমি এই জন্য এই যে হাসি ঠাট্টা নিয়ে থাকি, এটাই আমার ভালোবাসা, এটাই আমার অনুরাগ। তবে আমার জীবনে কোনো মেয়ে আসবে না, এটা আমি বলতে পারি। সিঙ্গেল লাইফ ইজ বেটার লাইফ। না আলামিন ভাই, এটা ভুল কথা, মেয়ে আসবে না, কারণ নারী ছাড়া পুরুষ চলতে পারে না, পুরুষ ছাড়া নারী চলতে আমি পারে না। বলি, শোভা যে কথাটা বললো তারপরে 50টা গেছে, একদিন কথা বললে তাকে ভালোবাসা হয় না, এটা অ্যাট্রাকশন। ভালোবাসা দুই প্রকার, একটা লাভ, একটা অ্যাট্রাকশন। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, তো আমার জীবনে হয়তো অ্যাট্রাকশনটা বেশি আসছে, তো লাভটা আসেনি। তো আমি চাইবো যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি যাদেরকে আমি বেশি বেশি থাপড়াইছি, তাদেরকে আমি থাপড়াইছি। তুমি যদি আমার পক্ষ থেকে কিছু বলতে চাও আমার সাথে বলতে পারো। যাই হোক, তোমার যা খুশি বলতে পারো। সত্যি কথা, যখন আমি ওই যে মিডিয়াতে মানে বলবো, এই তোমরা চুপ থাকো। যখন মিডিয়াতে নতুন আসি, তো ভাইয়া তো আমার অনেক সিনিয়রই ছিল। তো কিন্তু মানে তখন ভাইয়ারই সময় মানে প্রেম করার, কিন্তু আমার ওই রকম বয়স হয় নাই। কিন্তু ভাইয়ার দিকে আসলে সবাই তাকায় থাকতো। আর আমার মানে পার্সোনালি ভাই হিসেবে এমনি ভালো লাগতো যে আসলে ছেলেটা স্টাইলের কথা আর স্টাইলের কথা কি বলবো, এই যে অনেক মেয়েরা আছে না হেপি কাটিং দেয়, হেপি কাটিং এক সময় আমিও দিছি ভাই। আমি চুল খোপা করছি, হেপি কাটিং দিয়ে আমি করছি। আমি ওদেরকে গুনতাম না, ও মানে আমি নিজে চুল গায়ে কিন্তু ক্যারেটে যাওয়ার পর আমার জীবনের মানে অর্ধেক লাইফ নষ্ট হয়ে যায়। তাছাড়া যাই হোক আমি তাদের উদ্দেশ্যে একটা গান গাইতে চাই। তারাই প্রেমে পড়ে জীবনে, তারাই তো কষ্ট পাবে, এটাই আলামিন স্বাভাবিক। ভাইয়া, গান গাওয়ার আগে তো ওই কথাটা ওই যে তো যাই হোক, যে যেখানে থাকো প্যারা নাই মামুর বেটি। প্রেমের জ্বালা বড় জ্বালা, প্রেমের জ্বালা বড় জ্বালা, যে কইরাছে সে জানে, প্রেম কইর না প্রেমের মর্ম না জেনে, না জেনে প্রেম কইর না প্রেমের মর্ম না জেনে। প্রেমে আছে স্বর্গ নরক, প্রেমে যে তার আহারি বাহ, প্রেমে আছে স্বর্গ নরক, প্রেমী যে তার তাহারি বাহ। ঘুরে বেড়ায় ভব ঘুরে ঘুরে সদাই আনমনে, প্রেম কইর না প্রেমের মর্ম না জেনে, না জেনে প্রেম কইর না প্রেমের মর্ম না জেনে। যদি ভালো নাই বাসতে পারো তাহলে কেন একটা ছেলের জীবন নষ্ট করো? কেনই বা স্বপ্ন দেখাও? তোমাদের তো সম্মানই করতাম আমরা যারা ছেলেরা আছি, তোমাদের আসলে সম্মান করি, নারী জাতিকে আসলে সম্মান করি। ইচ্ছা চাইলে আমরা কিন্তু তোমাদের ক্ষতিও করতে পারতাম, কিন্তু কোনো সময় তো ক্ষতি করিনি। অতএব সময় থাকতে সবাই ভালো হয়ে যাও। ওকে চলে যাচ্ছে প্রিয় দর্শক মণ্ডলী, এবার প্রেম বিরহে বিরহিনী কষ্টে কারিনী আমাদের আপনাদের দুই নায়নের মণি কাল লাগিনি। হায় হায়, আচ্ছা আমি বলি, আমি ওই প্রেম মহত্ব করি নাই। আমি বলি আগে প্রথম না ছোটবেলার বিষয় কি আমি বলি, আমি ছোটবেলা থেকেই ডাইনি। সত্যি কথা যেটা, আমি এখনো যেরকম আমি আগেও এইরকমই ছিলাম। আমাকে কেউ শুধু মানে ছেলেরা না, ছেলেরা না, মেয়েরাও, আমার বান্ধবীরা যারা ছিল, যারাই আমার সাথে থাকতো, তারাও আমার দেহে ভয় খাইতো, মানে যে আমি প্রথমে আমি হচ্ছে হাজবেন্ড ছাড়া আমি কখনো বসতাম না। আমার ওনেই বসা লাগবে, আমি না গেলে পরেও যদি আমি 11টার সময়ও গেছি, আমি আমার ব্যাগ নিয়ে ঢুকা দেয়া পর্যন্ত উঠি গেছে, বেঞ্চের তেন উঠা, হ্যাঁ অন্তে উঠি যাওয়া শিওর, ওটা উঠতে শিওর। ওই পিছন তেন ওই শুধু তো আমার সাথে প্রেম করতে এরকম, আর বান্ধবী গানে পিছনে আমার সাথে যেটা বসতো, চিঠি মানে ওইটুক মানুষ উপর দেয়, কাগজ দেয়, কি রে এটা, কে রে এটা কি বলে এরিয়া, আমি
বললাম তুই জানিস ও কত খারাপ, আমি খালি ছেলে করে আমি দূর না বলতাম যেটা সত্যি। তুই জানিস না আমি কই তো ওর সাথে তুই জীবনে মিলিস না, ওই ছাড়া তুই দেখিস না কিরম ব্যবহার, সগুলির পারেই তাকায়, তুই দিন ওর সাথে ই করিস না। হ্যাঁ তারপরে আমার যারা যারা এই প্রপোজ করছে সে ছেলেটা ভালো, প্রথম আমাকেই প্রপোজ করছে, এটি স্বাভাবিক, আমার জীবনে প্রথমে আসছে। যাই হোক এইরকম করতে করতে এরকম হইতে হইতে ধরেন যখন ফাইভে পড়ি সেই সময় হচ্ছে আমি আমার বড় আব্বা আমাদের গোষ্ঠীর বড় যে উনি হচ্ছে প্রাইমারি স্কুলের হেডমাস্টার। তো প্রাইমারি স্কুলের উনি হচ্ছে প্রাইমারি স্কুলের হেডমাস্টার। উনি হচ্ছে আমাকে আমি তো ছোটবেলা থেকে গান করি। হেডমাস্টারের সাথে প্রেম নাকি? আমার কাকা না শুনি কথা কষ্ট আমার কাকা আমি কইছি ও অন্য বাড়ি আমি কই এই যে পুষা পরি আছে এই তীর কিন্তু প্রতিশোধ এখনো হয় নাই। হ্যাঁ এখন আমি তো ছোটবেলা থেকে আমি 2 থেকেই গান করি, ক্লাস 2 যখন করি তখন থেকে আমি গান করি, ওইভাবে এত সুন্দরভাবে গান না গাইতে পারলে আমি গান গাই, যেখানেই যাইতাম আমি গান গাইতাম। তারপরে একদিন আমার কাকার স্কুলে কাকা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে সবাইকে মেয়ে ছিল না তো, মেয়ে নাই তো আমার কাকা সবাইকেই হেডমাস্টারের সাথে গেছে বাঁচতে হোক আর যাই হোক, সবাইকে যায় বলতেছে আমার এটা মেয়ে, বলছে এটা আমার মেয়ে। এখন সব ছাত্রমাত্ররা আমাকে দেখে বলতেছে স্যার এ না গান গাবার পারে, এক সাথিয়া গান গাইতে দেখছি, মঞ্চে গান গাইছিলাম শিল্পকলায়, ওই গান গাওয়া দেখে এখন বলতেছে একটা গান শোনাইতে পারেন। আচ্ছা গান শোনাবো না। ওই স্কুলের একটা ছেলে 5-এ পড়ে, ইমন নাম ছিল। না আমি মিথ্যা না ভাই, আমি মিথ্যা কথা বল না, আমি মিথ্যা না, এসেরই তো এক্সে মিথ্যে কথা না, এই নাম ছিল এটা, নামটা মনে আছে, নামটা মনে আছে, আমি তো খারাপ কিছু বলতেছি না, নামটা মনে আছে। কিন্তু আমি সেই সময়টা আমাকে একটা শাপলা ফুল লাল শাপলা রয়, ওই শাপলা নিয়ে এসে করছে যে আপু আপনি না খুবই সুন্দর গান করেন, এই ফুলটা আপনি দিলাম নেন। আচ্ছা ভালো, তখন তো ফোন মন ছিল না, 5-এ পড়ি মাত্র, ফোন মন ছিল না। আচ্ছা তারপরে এখন আমাকে মাঝে মাঝে দিয়ে যায় আমার কাকা, ওই স্যার আমাকে একটা ইসে লেগে দিছে আইরাবে। আমি আমার কাকা কইছি যে এতে কথা, পরে ওর বাড়িতে গেছে, যাওয়ার সময় ওর বাড়ি ওই রাস্তা দিয়ে যাতে ওর বাড়ি বিল্ডিং বড় লোক। যাই হোক তখন আমার কাকা যা করছে এইটুক বয়স এসব কি স্কুল থেকে বাইর করে দেবো টিসি দিয়ে হেড স্যার। তারপরে ওই হন্তে চলে এলে যে এরকম কত মানুষ প্রোগ্রাম করছি, তো কত প্রপোজ করছে, বিশাল ব্যাপার মেলা ব্যাপার। কিন্তু প্রেম করি নাই, প্রেম করছি মাঝখানে এসে প্রেম করছি, এটা অজানা না, প্রেম করছি। প্রেম করার পরে শেষে যেটা প্রেম 2 বছর আগে যে প্রেমটা হয়েছিল আমার, সেটার কথা বলি। সেটা হয়েছিল প্রোগ্রামের মাধ্যমে। আমি একদিন প্রোগ্রামে গিয়েছিলাম মন্ডতুষে, সেও হাজির ছিল না, সিএম সাগরে সে ছিল। তারা ছেলেটাকে বলেছিল খবরদার এই মেয়েটার সাথে কিন্তু প্রেম করো না বাইসতে, কিন্তু এরা গান কয়, এরা কিন্তু ভালো নয়, ঠিক আছে। তারপরে আমাকে আবার আপনারা কইছিলেন, তারপরে এরা আবার আমাকে বলে ওরা এই ছেলেটা কিন্তু গরিব, এর সাথে ভাইয়া বলছিল আর কি, বলছিল ওই যে কত কিছু হইলো কাদাইয়া ছিল। আচ্ছা এইরকম যে ও ছাড়িয়ে দে, ইনস্ট্যান্ট ছাড়িয়ে দিতে হবে, আমাকে প্রচুর চাপ সৃষ্টি করতেছে। মা বাবু যত চাপ সৃষ্টি করে না, মিডিয়ায় আমি ওই যে প্রথম একদিন ও দেখে গেছিল আমাকে, প্রোগ্রামের দিন দেখে যাওয়ার পরে ও বাড়ি যাওয়ার পরে নক দিছিল যে আপু কেমন আছেন, আপু বলা থেকে
আপু থেকে আমি 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 তো এরকমই আগে হয়, থেকে এরকমই হয়, আপু, আমি প্রথমে এরকমই হয়। তারপরে হচ্ছে এরকম করে যখন সবাই যখন মানা করতেছে মানে প্রচুর পরিমাণে চাপ আমার প্রতি, আমার উপর প্রচুর চাপ। মানে ও বাসায় যে আমাকে SMS করছে, আমি বলছি ভাই আমাকে SMS দেন না, আমার কিন্তু রাগ হয়ে যাবে, দিয়েন না মিনা। বলতেছে আপু বলে মানে যাই হোক, এরকম করতে করতে প্রেমটা হয়েছিল। হওয়ার পরে তার জন্য আমার অনেক কিছু মানে আমার ফ্যামিলির থেকে না বা তার ফ্যামিলির থেকেও না, বিষয়টা হয়েছিল হচ্ছে মিডিয়ার মানে মানুষ আমাকে খুবই টর্চার করছে এই বিষয়টা নিয়ে। মানে কিছু আমি সবাইকে বলতেছি না, তুই একজন মানুষ এমনই করছে যে ওর লাইফ থেকে চলেই যেতে হবে ভাইয়া, এরকম কিন্তু আমার সিচুয়েশন হয়েছে। আমি ওর লাইফ থেকে আমার যেতেই হবে। আমি ওই যে খার বাগানের ওইখানে কান্নাও পর্যন্ত করছি এর জন্য। আমার ফোন পর্যন্ত কাইরে নিয়ে চেক করা হয়েছে, মানে চেক করে মানে কাটিয়ে দিছে নাম্বার টাম্বার ওর সব, ওর কিছু আমি কাটিয়ে দিয়ে দিই। আমি এত 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 বাধার পরে যখন একটা হইলো, যখন হচ্ছে এই বিষয়টা আমি না মানে আবেগে মানে তখন এখনো বয়সটা ভালোবাসার আমার মনে হয় নাই, আবেগের বয়সী, আর বিশেষ করে আবেগের বয়সটাই বিয়ে করছি। তো সেই সময়টায় আমি সবাই যখন এরকম করে বলতেছিল, তখন আমার মনে একটা জেদ, মানে এত মানা করার কি আছে, একটা ছেলের এত দুর্নাম করার কি আছে, এত পরে আমি এমনই মানে করলাম যে পরে তাকে আমি বললাম যে রাইগে মানে রাগ করে যে আপনি কি আমাকে বিয়ে করবেন, যদি বিয়ে করেন তাহলে আপনি আমাকে বিয়ে করার জন্য আপনার ভাঙড়ে আসেন, শেষ। এই যে বললাম আমি বলছি যে লাইফ থেকে চলে যাবে, যাই হোক এইটা মানে যেহেতু বিয়ের কথা বলছি, বিয়ের কিন্তু সচরাচর যতই ভালোবাসুক একটা ছেলে অত তাড়াতাড়ি বিয়ে করতে চায় না, এটাই আর অল্প বয়সে। তারপরে আবার এখন সে আমাকে মানে আমি চলে আসছি, সে এখন আমাকে বলতেছে যে সে প্রস্তুত, চলে আসছে। আমি তো অবাক, আমি তো ভাবতে পারি নাই যে সে চলে আসবে। সে সবকিছু নিয়েই চলে আসছে, মানে সবকিছুই নিয়ে আসছে বিয়ে করার জন্য যা যা লাগে। এখন মানে মিডিয়ার কেউ না, কিন্তু গানই করে ওইরকম একটা ভাইয়া, ওই ভাইয়াকে বললাম, ভাইয়া আসলো, বিয়ে করলাম। বিয়ে করার পরে মানে সে তাকে জিজ্ঞেস করেছিল মানে যেটা কথা যে তুমি কি একে ভালো রাখতে পারবা, তোমরা তো সমবয়সী, আমাদের তো দুইজনেরই বয়স কম, এই কথা কাবিল নামা কত দেবো, এই কথাটা মানে আমি আরো বেশি ভালো করে সেই জন্য বিয়েটা করছিলাম মন খুশি করে। ও বলছিল যে ও যেটা বলে সেটাই, আমার কোনো বলার নাই। ওই বিয়ের পরে ওর বাড়িতে চলে যায়, আমি আমার বাড়িতে চলে যাই। আমি শুধু একটা কথাই ভাবছি যে শুধু বিয়ে করতে চাইছিলাম না, হঠাৎ করে বললাম, বিয়েটা হয়ে গেল। যাই হোক, তারও আবেগের বয়স ছিল, আমার আবেগের বয়সে বিয়েটা করছি। আচ্ছা, বিয়ে করার পরে ও বাড়িতে চলে গেছে। আচ্ছা, কি দরকার মানুষকে বুঝতে দেওয়া, বিয়ে করছি তাই না? আমি বলছিলাম যে বুঝতে দেওয়ার দরকার নাই, সে তার বুঝতে দিতে হবে। আসলে বিষয়টা এরকম হয়ে গেছে। এটাই পুরুষের প্রেম, এটাই পুরুষের প্রেম। পুরুষ চায় যে আমার অর্ধাঙ্গিনীকে সবাই জানুক, সে এরকম, কিন্তু নারী এটা চায় না। সে এটা না, আমি চাইছিলাম যে আমাদের মানে এরকম ভালোভাবে বোঝানো হোক, ওর ফ্যামিলি থেকে আমার ফ্যামিলি থেকে আমাদের ভালোভাবে একটা হোক। কিন্তু তো পরে ও এইটা বলার পরে ওকে বাসায় থেকে বের করে দেয় যে তুমি বিয়ে করছো, তোমাকে আর কিছু বলবো না, তুমি তোমার বোর কাছে চলো, তোমার এ বাড়ির কোনো জায়গা নাই। এবারে যখন ওর জায়গা ছিল না, ও তখন হচ্ছে মানে যাই, ও বিয়ে করছে, তো বিয়ে করার পর ওর কাছে ছেড়ে দেবে না। তো তখন হচ্ছে আমার কাছে আমাকে ফোন দিল। পুরুষরা এখন কখনো যাই হোক, ছাড়ে না, মানে ছাড়ে হচ্ছে মেয়েরা। যতটুকুই তার উপরে আমার মায়া ছিল না, মানে সত্যি কথা। কিন্তু বিয়ের পরে যখন আমি কবুল বলেছি, তারপরে তার প্রতি আমার যতটা মায়া জন্ম নিছে এটা আমি বলতে পারবো না। কারণ কিসের জন্য এর মানে ওর প্রতি হচ্ছে প্রচুর পরিমাণ মানে আমার মায়া জন্মে গেছিল। তার জন্য আমরা মানে দুইজন আমার বাড়িতেও যেতে পারতেছি না, তার বাড়িতেও যেতে পারতেছি না। মানে আমার আমার বাবা তো হচ্ছে মানে নিবে না এই বিষয়টা, আমার বাপ তো জানে না। যতই হোক, আমার যতই সৎ বাপ হোক, মানে সে হচ্ছে অবশ্যই আমাদের মাথার উপর ছাদ, সে বিষয়টা তো মেনে নিতে পারে নাই। মানে যখন জানতে পারছে, প্রচুর পরিমাণে শর্ট খাইছে যে আমি বিয়ে দেবো আয়োজন করে,
করে, মানে এরকম করে বিয়ে করছে। তারপরে কি করবেন, মাইনে নিছে ওই রকম করে। যে এখন মেয়ের যেহেতু বিয়ে করে ফেলছে, কিছু তো করার নাই, এখন কান্নাকাটি করলে তো কিছু হবে না, ও ভালোবেসে বিয়ে করছে। পরে আমার ওখানে গিয়ে এইরকম মানে এই কাহিনীটা এরকম দুই মাসের, সর্বোচ্চ 2 মাসের প্রেম ছিল আমাদের, 2 মাসের প্রেমে পরে বিয়ে। এইটাই মানে আমি তাকে অনেক ভালোবাসি। আমি জানি না সে আমাকে ভালোবাসে না। আমি আসলে কি, আমি বলি 16 বছর পরেও যদি পুরুষ মানুষ বলতে পারে যে তোমাকে আমার ভালো লাগে না, তাহলে কেবল 2 বছর হয়েছে, ছেলে মেয়ে হোক আরো 14 আরো 20 বছর যাক, তারপরে যে ভালোবাসাটা থাকবে ওইটা হচ্ছে অরিজিনাল ভালোবাসা। শেষ বয়সে থেকে যে ভালোবাসাটা থাকে মানুষের, তখন কোনো কিছুরই জন্য ভালোবাসে না, ওটা হচ্ছে বিনা স্বার্থে একটা বুড়ো বুড়ি যে সংসার করে, ওটা হচ্ছে বিনা স্বার্থে একটা সংসার। তবে সকল ভালোবাসা কিন্তু নিজের ইচ্ছায় যায় না, কিন্তু অন্য কারোর সাথে কোনোদিনও এটা আশাই করি না। বা মানে যদিও তার সাথে অনেক ঝগড়াঝাটি হয়, কিন্তু আমি কখনোই দ্বিতীয় কারো উপর কখনোই সম্ভব না। সে আমার জীবনে আছে, থাকলে সেই থাকবে, না থাকলে কেউ থাকবে, এটাই। এখন একটা গান গাই। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? অনেকের ভুলি বিরহ নাম রে, অনেকের ভুলি বিরহ নাম রে, মন থেকে কি তারে বোঝা যায়? তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? তো প্রিয় দর্শক মন্ডলী, খুব একটা আধার লাগতেছে, আকাশে কালো মেঘ জমেছে, বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। এখন যারা বাকি আছে তাদের প্রেমের গল্প, প্রেমের কাহিনী আমরা নিয়ে আসবো সামনের প্রোগ্রামে। সে পর্যন্ত আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আর একটা কথা সবাই মনে রাখবেন, একসঙ্গে প্যারাডাইস বাবা বলেছে।